আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তোমাদের দোয়ায় আমার এক্সামও ভালো হয়েছে। তোমরা আমার জন্য অনেক দোয়া করেছো আর আমার অনেক কিউট কিউট আপুরা আছে, এত সুন্দর করে কমেন্ট করো। সত্যি তোমাদের কমেন্ট দেখলে আমার প্রাণটা জুড়ায় যায়। তোমরা প্রতিনিয়ত আমার এক্সামের খবর নিচ্ছ, আমার খবর নিচ্ছ। সত্যি বলতে এইটুকুনি আমার কাছে অনেক বেশি। তোমরা যে আমাকে এত ভালোবাসা দিবে আমি আসলে কখনো কল্পনা করতে পারিনি। ইউটিউব জগতে আসলে আসাটা মেন উদ্দেশ্য যে আমি যেহেতু গল্প প্রেমিক আর আমার গল্প পড়তে যেমন ভালো লাগে, তো আসলে তার থেকে একটা আগ্রহ আর কি হয়েছিল যাতে যে আমার মতন যারা গল্প মানে শুনতে পছন্দ করো, অনেকে আছে না যে পড়তে পছন্দ করো না, তাই ভাবলাম হয়তো বা যে অনেকে যারা ব্যস্ত থাকে পড়তে পারে না হয়তো বা শুনতে পারবে। তো অনেকের দেখা দেখি আমিও ভাবলাম যে তাহলে আমিও শুরু করি। এই ভেবেই আসলে আমার ইউটিউব জগতে আসা। তা আসলে এসে যে তোমাদের কাছে আমি এত ভালোবাসা পেয়ে যাব আমি আসলে কল্পনা করতে পারিনি। সত্যি আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। এইভাবেই চাই তোমরা আমার পাশে থেকো। আমি আমার বেস্টটাই দিয়ে যাব। আর হচ্ছে হ্যাঁ, অনেক সময় একটু ব্যস্ত হয়ে পড়ি। আসলে সবার জীবনে ব্যস্ততা থাকে, তো এটা তো তোমরাও জানো। তো অনেক সময় দেখা যায় অসুস্থ হয়ে পড়ি, অনেক সময় দেখা যায় গল্প দিতে পারি না। কিন্তু জানো আমি সবসময় চেষ্টা করি যে আহ, মানে গল্পটা রেগুলার দেওয়ার। কারণ আমি জানি গল্প যারা শুনে তারা মানে অপেক্ষা করা পছন্দ করে না। আমিও সেটা চাই না যে তোমাদেরকে অপেক্ষা করানোর। আমি অবশ্যই চেষ্টা করব সবসময় গল্প দেওয়ার, কিন্তু ওই যে মাঝে মাঝে একটু ব্যস্ত হয়ে পড়ি, এটা একটু তোমরা মানিয়ে নিও। আর আমি যখন গল্প দিতে পারি না তখন এর আগেই আমি তোমাদেরকে জানিয়ে দিই যাতে কেউ অপেক্ষা না করো। আর অনেকেই আমার নাম জানতে চেয়েছো, আমার নাম হচ্ছে জান্নাত। আর আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছো। তো আমি ভেবেছি যে নেক্সট গল্পে তোমাদের নাম বলবো যারা আমার খুব পছন্দের। জানি না ইউটিউব জগতে আমি কতদিন থাকবো, তো যতদিনই থাকি না কেন আমি চাই তোমাদের ভালোবাসা এভাবেই পেয়ে যেতে। তোমরা আমাকে যেভাবে এখন ভালোবাসা দিচ্ছ, প্লিজ মানে সামনেও আমাকে এইভাবে ভালোবাসা দিও। তো অনেক কথা বলে ফেললাম, তো চলো আমরা গল্পে চলে যাচ্ছি। শুরু করছি নেশাক্ত ভালোবাসা পর্ব 16। লিখেছেন তামান্না ইসলাম। আয়রাত আর রাশেদকে পুলিশ অফিসাররা দ্রুত ডেকেছে। সেখানে নাকি আব্রাহামের কি পাওয়া গেছে। আব্রাহামের বাকি সব জিনিস পাওয়া গেলেও আব্রাহামকে পাওয়া যায়নি। এখন বাজছে রাত 3:40। পুলিশ কল করেছিল আয়রাতকে। কল করে এটাই বলেছে যে আব্রাহামকে পাওয়া যায়নি, তবে তার কিছু জিনিস পাওয়া গেছে খাত থেকে। এটা শুনি তো আয়রাতের মাথায় এক প্রকার বাজ ভেঙে পড়েছে। এখন এত রাতে ইলা আর রনিতকে ছেড়ে যেতেও পারছে না। কি আর করার, সকাল হওয়া অবধি সেভাবেই বসে থাকে। নিজের কোনো নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না। আব্রাহামের সাথে এটা কি করে হলো? আর সব কিছু ভালোই তো ছিল, হঠাৎ করেই সব কেন এলোমেলো হয়ে গেল? এগুলো চিন্তার যেন মাথা ভর করেছে এখন আয়রাতের। বুকের ভেতর ধুকপুকুনি শুরু হয়ে গেছে। আয়রাত অপলকহীনভাবে তাকিয়েছিল, টুক করেই এক ফোঁটা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ে। এগুলোকে মুছে ফেলার বিন্দুমাত্র ইচ্ছে আয়রাতের নেই। আস্তে আস্তে সকাল হয়ে যায়। সূর্য তার আলো ছড়িয়ে পূর্ব আকাশে উঠে পড়েছে। সারাটা রাত এভাবে একভাবেই বসে কাটিয়ে দিয়েছে আয়রাত। একসময় ইলা ঘুম থেকে উঠে পড়ে। নামাজ শেষ করে হলরুমে আসে। এসে দেখে আয়রাত রনিতকে নিয়ে বসে আছে। সে এখনো ঘুম। ইলা বলল, আয়রাত কি হয়েছে? মুখটা এমন শুকিয়ে আছে কেন? কই কিছু কিছু না দাদি, তো তুমি রনিতকে দেখো, আমি একটু আসছি বাইরে থেকে। আব্রাহামকে পাওয়া গেছে তাই না? আমি আসি। আয়রাত দ্রুত ইলার সামনে থেকে চলে যায়। খাওয়া ঘুম যেন সব লাটে উঠেছে। আয়রাত যেই না বাড়ির বাইরে হতে যাবে তখনই দেখে রাশেদ আসছে। ম্যাম চলুন, আপনাকে সাথে করে নিয়ে যাই। হ্যাঁ চলুন। আয়রাত আর রাশেদ চলে যায়। রাস্তার যত এগোচ্ছে ভয় যেন ততই মনকে গ্রাস করে যাচ্ছে। যেতে যেতে প্রায় অনেকটা সময় পেরিয়ে গেল। একসময় গাড়ি থামে সেই
অভিশপ্ত পাহাড়ি রাস্তাতে। আয়রাত নেমে পড়ে, দ্রুত চলে যায়। পুলিশ অফিসার এগিয়ে আসে। আয়রাত সামনে দাঁড়িয়ে আছে দেখে আয়রাত চিল্লিয়ে ওঠে। আয়রাত বলল, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমার হাজবেন্ড কোথায়? সরি সরি ম্যাম, আসলে আমরা গত 2-3 দিন এই এলাকা আর খাতটা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু আব্রাহাম স্যারকে পাওয়া যায়নি। তবে তবে কি? স্যারের দুটো জিনিস পাওয়া গেছে যা থেকে বোঝা যায় যে স্যার অ্যাক্সিডেন্ট। কি কি পাওয়া গেছে? অফিসার গিয়ে একটা নেভি ব্লু কালারের ধুলায় মাখামাখি একটা জ্যাকেট দিয়ে আসে। সেটা একটা প্যাকেটে জড়ানো রয়েছে, যেন ফিঙ্গারপ্রিন্ট না লাগে তাই। আয়রাত পকেটটা নিয়ে নিল। কারো কোনো কথা না শুনে প্যাকেটটা একদম ছিঁড়ে ফেলে। ধুলো দিয়ে জ্যাকেটটা শেষ। আয়রাত পাগলের মতো করে জ্যাকেটটা হাতে নিয়ে দেখছে। শ্বাস ঘন হয়ে গেছে, জোরে জোরে দম নিচ্ছে, আর ইতোমধ্যে চোখে পানিগুলো জড়ো হয়ে চিকচিক করছে। আয়রাত জ্যাকেটটা মেলে দিয়ে সামনে দেখে, সেখানে সুন্দর ডিজাইন করা এই লেখা আছে, কেননা এ দিয়ে আব্রাহাম আয়রাতের নাম শুরু। আর আয়রাত বেশ ভালোই জানে যে আব্রাহাম কেমন টাইপের কাপড় পরে, আর আব্রাহাম প্রত্যেকটা জ্যাকেটে এই মার্ক করা আছে। আয়রাতের এখন চিৎকার করে বলতে ইচ্ছে করছে যে না, এই আব্রাহাম না, এটা আব্রাহামের না। তখনই পুলিশ অফিসার আয়রাতের উদ্দেশ্যে বলে ওঠে, ম্যাম, আমরা আরও একটা জিনিস খুঁজে পেয়েছি, স্যারের গাড়ির লাইসেন্স। এখানে স্পষ্ট লেখা আব্রাহাম আহমেদ চৌধুরী। ইনফ্যাক্ট স্যারের ছবি পর্যন্ত রয়েছে, আর এটা ছিল স্যারের 9 নম্বর গাড়ি। আয়রাত অফিসারের কথা শুনে কয়েক কদম পিছিয়ে যায়, পাগুলো কাঁপছে, দাঁড়িয়ে থাকার শক্তি আর নিজের মাঝে নেই। আয়রাত অফিসারের কাছ থেকে লাইসেন্সটা নিয়ে এসে পড়ে। আয়রাত রাশেদকে ডাকলো, এই রাশেদ। জি ম্যাম, আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসবে? জি ম্যাম, অবশ্যই, চলুন। আয়রাত গাড়ির দিকে পা বাড়ায়, তার পেছনে রাশেদ। গাড়ি চলছে আপন গতিতে। আয়রাতের হাতে আব্রাহামের জ্যাকেটটা নিজের বুকের সাথে লাগিয়ে রেখেছে। আব্রাহামের সাথে সে এগুলো হবে তা রাশেদ নিজেও কখনো কল্পনা করেনি। গাড়ির সামনের গ্লাসে তাকিয়ে দেখে পিছনের সিটে আয়রাত জ্যাকেটটা নিয়ে বসে আছে। এটা দেখে রাশেদের চোখ থেকেও টুপ করে পানি গড়িয়ে পড়ে। সাথে সাথে সে তা মুছে ফেলে। বাড়ির সামনে এসে গেলে আয়রাত কিছু না বলে আস্তে আস্তে হেঁটে সোজা বাড়ির ভিতরে চলে যায়। রাশেদও কিছু বলে না, সিচুয়েশন বুঝতে পারছে সে, তাই চলে যায়। আয়রাত যখন বাড়ির ভিতরে ঢুকে তখন ইলা রনিতকে খাওয়াচ্ছিল। আয়রাতের এই হাল দেখে ইলা কপাল কুঁচকায়। আয়রাত কোনো দিকে তাকায় না, একদম সিঁড়ি বেয়ে উপরের দিকে যেতে থাকে। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় আয়রাত পড়ে যেতে ধরলে ইলা উঠে আসে, কিন্তু আর তার আগেই আয়রাত নিজেকে সামলিয়ে নেয়। আয়রাত নিজের রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। রনিত বলল, দাদুমণি। হ্যাঁ। আপুর কি হয়েছে? কিছু না সোনা, তুই খা, আমি আসছি। আচ্ছা। আয়রাত রুমে গিয়ে হাঁটু গেড়ে ধপ করে নিচে বসে পড়ে। আয়রাত নিজের চোখে চোখ ঘুরিয়ে রুমের চারিদিক তাকায়। এমন কোনো জায়গা নেই যাতে আব্রাহামের ছবি নেই। আব্রাহামের একার ছবি, আবার তার আয়রাতের সাথে। আয়রাত এগুলো দেখছে আর ঘন ঘন দম ছাড়ছে। সে নিজের হাতের দিকে তাকায়। আব্রাহামের জ্যাকেটটা 2 হাত দিয়ে নিজের বুকের সাথে আঁকড়ে ধরে চিল্লিয়ে ওঠে। ইলা ততক্ষণে আয়রাতের রুমের কাছে এসে পড়েছে। আয়রাতের চিৎকার শুনে ইলা দ্রুত রুমে যায়। গিয়ে দেখে আয়রাত শেষ, একদম নাজেহাল অবস্থা তার। আয়রাত, হাই আয়রাত, কি হয়েছে তোর? এমন এমন করছিস কেন? কি হয়েছে? দাদি, আমার 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 আব্রাহাম। ওরা বলে যে আমার আব্রাহাম নাকি নেই, ওকে ওকে আর খুঁজে পাওয়া যায় না। ওরা সব সব মিথ্যে বলছে, তাই না? আমি 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 জানি। ও তো ও যে ওরা সব মিথ্যে বলছে। আমার 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 আব্রাহাম কিছুই হয়নি। আব্রাহাম অমন না। ওর সাথে কি করে এমন হবে বলো? সব শুনে ইলা নিজেও নিচে বসে পড়ে। সর্বপ্রথম নিজের স্বামীকে হারিয়েছে মহিলাটা, তারপর নিজের মেয়ে নামক ছেলের বউকে, তারপর নিজের ছেলেকে, আর বাঁচার একমাত্র আশা এই আব্রাহাম আয়রাত। এখন যদি নিজের নাতিকেও হারিয়ে ফেলে, এর থেকে মরণ অনেক শ্রেয়।
ইলা নিজেকে নিজের আঁচলে মুখ গুজে কেঁদে দেয়। আয়রাত বলল, আমি আমি এখন এখন কি করব? আমি 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 মরে যাই। হ্যাঁ হ্যাঁ, আমি মরে যাই। এভাবে এভাবে জীবন্ত লাশ হওয়ার থেকে মরে যাওয়াই অনেক ভালো। এত কিছু আমি সহ্য করতে পারবো না। অন্তত আমার আব্রাহাম লাশটাকেও তারা পায়নি। আমি দেখবো না ওকে। ওই যে সেদিন বের হয়ে গেল, আমি তো দেখিও নি ওকে। কেন সবাই মিথ্যা বলছে আমাকে? আমি মরে যাব, আমি সত্যি মরে যাব। এছাড়া উপায় নেই আমার আর। আমি শেষ। আমি আমি বরবাদ হয়ে গেছি। আমার কাউকে লাগবে না। ও যদি আমার আব্রাহামকে এনে দাও, এনে দাও না। আমার কাউকে লাগবে না, সত্যি। আমার আর কাউকে লাগবে না। একটা একটা বার, শুধু একটা বার ওকে এনে দাও। আমি আমি চাচা চাচিকে হারিয়েছি, ওকে হারাতে পারবো না। আমি আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি সত্যি পাগল হয়ে যাব। আয়রাত হাউমাউ করে কাঁদতে কাঁদতে এগুলো বলতে থাকে। আয়রাত এগুলো বিলাপ পেরে বলছিল, হঠাৎ আয়রাতের প্রচণ্ড কাশি শুরু হয়ে যায়। ইলা আয়রাতকে ধরে, কিন্তু ততক্ষণে আয়রাত অজ্ঞান হয়ে পড়ে যায়। ইলা তড়িঘড়ি করে আয়রাতকে ধরে বিছানাতে শুয়ে দেয়। কেমন মলিন হয়ে গেছে সব। একদম পাগল পাগল হয়ে গেছে আয়রাত। চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচে কালি পড়ে গেছে। ইলার যেন এবার আকাশ পাতাল ভেঙে কান্না আসছে। ইলা দ্রুত আয়রাতের রুম থেকে বের হয়ে পড়ে। রায়হান নিজের ঘরে বসে ড্রিঙ্ক করছে, মুখে ঝুলছে বাঁকা হাসি। তার রাস্তা এখন পরিষ্কার একদম, কোনো কাটাই নেই, কোনো বাধাও নেই। সে এখন আয়রাতকে নিজের করে পাবে। রায়হান বলল, যেভাবে আব্রাহামকে মেরে ফেলেছি তাতে মনে হয় না যে পাওয়া যাবে। আর এতদিনে তো মনে হয় ওর লাশ পচেও গেছে। না রইল আব্রাহাম, আর না রইল ওই প্রীতি। এখন আয়রাত আমার। আমি খুব দ্রুত ওর কাছে চলে যাব। তবে যতদিন রাশেদ আছে ততদিন আমি আব্রাহামের সম্পত্তিতে ভাগ জমাতে পারবো না। তাহলে কি এবার রাশেদকেও মেরে ফেলতে হবে আমার? না থাক, এত এতটাও নির্দোষ নাও হয়। আমার কাছে যা আছে না হয় তাতেই চলবে। এমনি এমনি সারা জীবন আমি এভাবেই চলতে পারবো। থাক ওরা, আমি শুধু আমার আয়রাতকে পেলেই হয়েছে। এই কথা বলেই রায়হান ঘনঘট করে অ্যালকোহল খেয়ে ফেলে। সেই দিনকার পর থেকে আরও কেটে যায় 4 দিন। পুলিশরা ওর মাঝেও কম খোঁজাখুঁজি করেনি, কিন্তু ফলাফল শূন্য। আব্রাহাম নেই, এমনকি কোনো রকম কোনো মৃত লাশও পাওয়া যায়নি। সব মিলিয়ে পুরো 10 দিন টানা সেই খাদে আর এলাকাতে খুঁজে গিয়েছে, কিন্তু কোনো কিছুই হয়নি। অবশেষে পুলিশরা আব্রাহামকে মৃত ঘোষণা করে দেয়। যেই দিন পুলিশরা আব্রাহামকে মৃত ঘোষণা করে দিয়েছিল, সেই দিন যেন আয়রাত আর আয়রাতের মাঝে ছিল না। একজন মরে গেছে, আরেকজন জীবন মরণের মাঝে ঝুলছে। বাড়ির এমন কোনো জায়গা নেই যেখানে আব্রাহামের চিহ্ন নেই। সব জায়গায় আব্রাহাম আছে। এগুলো যেন আয়রাতকে কুরে কুরে খায়। আয়রাত তো এখন পুরো পাগল। খায় না, ঘুমায় না, মুখে শুধু একই কথা, আমার আব্রাহামকে আমার কাছে এনে দাও। এখনও তার ব্যতিক্রম নেই। আমি আমি পারবো না থাকতে আপনাকে ছাড়া। আমি মরে গেছি, আমি সত্যি মরে গেছি। সেই দিনই, যেদিন ওরা বলেছে আপনি আর নেই। আপনি খুব স্বার্থপর। নিজে চলে গেলেন, আমাকে একা ফেলে রেখে। একটা বারও আমার কথা ভাবলেন না। আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো, কি নিয়ে বেঁচে থাকবো, ভাবলেন না? আব্রাহাম, ফিরে আসুন না আমার কাছে। আমি আর জীবনও আপনার সাথে ঝগড়া করব না, জীবনও রাগ করব না। আব্রাহাম, প্লিজ ফিরে আসুন একটা বার। আপনি যা বলবেন তাই করব, তাই শুনব। কোনো ছেলের সাথে কথাও বলবো না। আপনার কাছ থেকে পালিয়েও যাব না। আপনাকে আর সাইকো বলেও ডাকবো না। আপনি যেভাবে বলবেন সেভাবেই থাকবো। প্লিজ একটা বার আমার কাছে ফিরে আসুন। আমি মরে যাব আপনাকে ছাড়া। যখন চলেই যাওয়ার ছিল, তাহলে কেন এলেন আমার জীবনে? যদি এভাবে মাঝপথে একা করে দিয়ে চলেই যাবেন, তাহলে কেন এসেছিলেন আমার জীবনে? হাত যখন ছেড়েই দেওয়ার ছিল, তাহলে হাত ধরলেনই বা কেন? জীবন্ত লাশ বানিয়ে রেখে চলে গিয়েছেন আপনি। আব্রাহাম, প্লিজ ফিরে আসুন না একটাবার। আমার পক্ষে যে আর সম্ভব না এভাবে থাকা। আমি আমি আপনাকে খুব বেশি ভালোবাসি আব্রাহাম। এই কথা বলেই আয়রাত লুটিয়ে পড়ে নিচে, অজ্ঞান হয়ে যায়।
ঘরের চারিদিকে শুধু কাঁচ আর কাঁচ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর তার মাঝে আয়রাত আব্রাহামের ছবিটা নিজের বুকের সাথে লাগিয়ে নিচে অজ্ঞান হয়ে পড়ে যায়। হাত দিয়ে গলগল করে রক্ত ঝরছে। পরের দিন সকাল হয়, বেলাও বেশ হয়ে গেছে, কিন্তু আয়রাতের তার রুম থেকে বের হবার নাম নেই। যেখানে আয়রাত সকাল সকাল উঠে পড়ে, ইলার ব্যাপারটা কেমন যেন খটকা লাগে, তাই সে আয়রাতের রুমে চলে যায়। কিন্তু রুমের ভেতর দিকে লক করা। ইলার সন্দেহটা যেন আরও গাঢ় হয়। চিন্তা লাগছে এবার বেশ। আয়রাত ইদানিং নিজের হিতাহীন জ্ঞানশূন্য হয়ে গেছে, কখন কি করে বসে বলা দেয়। তাই ইলা দরজার জোরে জোরে ধাক্কাতে লাগলো। যখন দরজা খুলছে না, তখন ইলা কয়েকজন স্টাফকে ডাকলো। তারা এসে দরজা এক প্রকার ভেঙেই ফেলে। দরজা ভেঙে ভেতরে যেতে দেখে আয়রাতের রুমে চারদিক কাঁচ, আর সে নিচে ফ্লোরে রক্তমাখা হাত নিয়ে পড়ে আছে। ইলা আয়রাতের নাম ধরে চিল্লিয়ে ওঠে। খুব সাবধানে রুমের ভেতরে গিয়ে স্টাফদের সাহায্য আয়রাতকে তোলে, দ্রুত স্টাফদের রুম পরিষ্কার করে দিতে বলে। আর ইলা এদিকে ডাক্তারকে ফোন করে। আয়রাতের কাছে ইলা এগিয়ে যায়, গিয়ে দেখে তার হাতের আব্রাহামের ছবি। নিজের চোখের পানিগুলো বিসর্জন করে আয়রাতের হাত থেকে আব্রাহামের ছবিটা নিয়ে সরিয়ে রাখে। তার হাতের রক্তগুলো শুকিয়ে গেছে। ইলা আয়রাতের পাশে বসে পড়ে, তার মাথায় হাত বুলাতে থাকে। তার কিছু সময় পরে ডাক্তার আসে। উনি এসে আগে আয়রাতের হাতের ব্লাডগুলো মুছে ফেলে। হাতের ভেতরে কিছু কাচের কণা ঢুকে গিয়েছিল, সেগুলো খুব সাবধানে বের করে, তারপর হাতে ব্যান্ডেজ করে দেয়। ডক্টর বলল, দেখুন, আমি শুনেছি যে আব্রাহাম স্যার আর বেঁচে নেই। মানুষ মরণশীল, এটা মেনে নিতেই হবে। আজ হোক কাল হোক মানুষ মরে যাবে। হায়াতের মালিক আল্লাহ। এখানে আপনি বা আমি কিছুই করতে পারবো না, সব মেনে নিতে হবে। আমি জানি কষ্ট হয়, ওনার তো আরও বেশি। নিজের হাজব্যান্ড লাশটাও পায়নি উনি, কিন্তু কি আর করার বলুন। এভাবে ভেঙে পড়লে হবে না। এভাবে থাকলে একেবারে পাগল হয়ে যেতে ওনার বেশি একটা সময় লাগবে না। কন্ডিশন বেশি ভালো না। আপনি আছেন, ওনার ছোট ভাইটা আছে। আব্রাহাম স্যারের কোটি কোটি টাকার সম্পত্তি। দেখুন, আজকাল যুগের মানুষ ভালো না। ঝোপ বুঝে কোপ মারতে বেশি সময় লাগবে না, তাই ওনাকে একটু বুঝান। এটাই জীবনের শেষ পরিণতি না, সামনের জীবন অনেক বাকি। শুনুন, ওনাকে একা একা থাকতে দিবেন না। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করুন, নয়তো সব শেষ। আমি বেশ কিছু মেডিসিন দিয়ে যাচ্ছি, এগুলো সময় মতো খাওয়াবেন। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে সবার আগে আমাকে ডাক দিবেন। আর মনে রাখবেন, আব্রাহাম স্যারের শেষ স্মৃতিগুলো বাঁচিয়ে রাখতে বা টিকিয়ে রাখতে হলে আয়রাত ম্যামকেই আবার উঠে দাঁড়াতে হবে। আমি আসি। ডাক্তার চলে গেলে ইলা তার পেছন ঘুরে আয়রাতের দিকে তাকায়। আয়রাতের দিকে তাকিয়ে সে অবাক হয়ে যায়, কেননা আয়রাত চোখ মেলে তাকিয়ে আছে। ইলা আয়রাতের পাশে বসে পড়ে। ইলা বলে, তোকে কিছু বলার নেই আমার। আমি জানি তোর উপর দিয়ে যে ঝড় বইছে এখন, কিন্তু এমন তো আর হয় না। আয়রাত হাল ছেড়ে দিলে চলবে না। আজ নিয়ে 12 দিন আব্রাহাম নেই। জানিস আব্রাহাম সবচেয়ে বড় স্মৃতি কি? তা হচ্ছিস তুই নিজে। তুই নিজে ঠিক হয়ে যা, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইলা এটা বলেই নিজের চোখের পানিগুলো ফেলতে ফেলতে চলে যায়। আয়রাত সবই শুনেছে, সবই বুঝেছে। একেবারে যে পাগল হয়ে গেছে তা না, কিন্তু আব্রাহামকে ছাড়া তার জীবন অচল। সে একটা মুহূর্ত আব্রাহামকে ছাড়া ভাবতে পারে না। এভাবেই দিন যাচ্ছে। আয়রাত চুপচাপ থাকে, কথা বলে না কারোর সাথে। আগের যে চঞ্চলতা নিজের মাঝে ছিল, এখন তার ছিটেফোঁটাও নেই। গম্ভীর হয়ে থাকে, একদিকেই তাকিয়ে থাকে অনেকক্ষণ। মাঝে মাঝে যখন ভালো লাগে না, তখন আব্রাহামের ছবির রুমের সব জায়গায় রেখে নিজে তাদের মাঝখানে শুয়ে থাকে। রাতে যেন তার এই আব্রাহামকে না পাওয়ার ব্যর্থতা কাজ করে আরও তীব্রভাবে। আব্রাহামের ওই হাসি, কথা, আয়রাতের সাথে ঝগড়া করা, বালিশ দিয়ে মারামারি করা, আয়রাতকে জ্বালানো, সব যেন আয়রাতের কানে এসে বাজে। এগুলো যখন মনে পড়ে, তখন মনে হয় সেই থেকে সে নিজে শেষ হয়ে যাক। আব্রাহাম, এই বেবিগার্ল ডাকটা কতদিন হয়ে গেল শুনে না। আয়রাত এগুলি ভাবছিল রুমের জানালার কাছে বসে বসে। তখনই রনি দৌড়িয়ে আসে আয়রাতের কাছে, পরনে স্কুল ড্রেস। আপু, আপু, আপু। হ্যাঁ বল। রনি আয়রাতের গলা জড়িয়ে ধরে। কোথায় যাওয়া হচ্ছে? এই কি, তোমার গলা ভেঙে গেছে? না, ঠিক আছি। স্কুলে যাচ্ছিস? হ্যাঁ, দাদুমণি নিয়ে যাচ্ছে। হুম। ইলা বলল, আয়রাত, আমি রনিতকে স্কুলে নিয়ে যাই, তুই বাসায় থাক। আচ্ছা, যাও।
এই বলে ইলা আর রনিত গাড়ি দিয়ে স্কুলে চলে যায়। আয়রাত আগের মতোই জানালার কাছে বসে থাকে। সময় যাচ্ছে কিন্তু আয়রাত আব্রাহামের ভাবনাতেই রয়ে যায়। তার প্রায় আধা ঘন্টা পর নিচে হলরুমে কোনো কিছু ভাঙচুরের আওয়াজ আসে। আয়রাতের ভাবনাতে ছেদ ঘটে, যার ফলে সে চমকে ওঠে। আয়রাত কপাল কুঁচকে তাকায়। কারো পায়ের আওয়াজ স্পষ্ট। আয়রাত উঠে তার রুমের বাইরে যেতে ধরবে, তার আগে আয়রাতের রুমে কেউ একজন আসে। আয়রাত কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে থাকে। সে কিছু একটা বলতে যাবে, তার আগে ব্যক্তিটি তার মাথা থেকে কালো কাপড় সরিয়ে ফেলে। এই রায়হান। রায়হানকে দেখে আয়রাত ভূত দেখার মতো চমকে যায়। আপনি আপনি এখানে? আব্রাহাম তো নেই, তাই আমাকেই আসতে হলো। মানে? মানেটা কি এখনো পরিষ্কার করে বলতে হবে তোমাকে? তুমি জানো না যে কেন এখানে এসেছি আমি? বলেছি না ভালোবাসি তোমাকে, এখন তুমি আমার। দেখ, তুই আমার চাচা চাচিকে মেরেছিস, কিছু বলিনি, কেননা তোর মা এসে তোর প্রাণ ভিক্ষা চাচ্ছিল আব্রাহামের কাছে। এখন তুই যদি কিছু করিস তো আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তুমি তুমি আমার কি করবে? হ্যাঁ, কিচ্ছুই করতে পারবে না। বের হ বলছি, এখান থেকে বের হ। তোমাকে না নিয়ে বের হবই না। এই বলে রায়হান আয়রাতের দিকে এগোতে থাকে আর আয়রাত ছুটে দরজার দিকে চলে যায়, কিন্তু রায়হান এসে আয়রাতের বাহু ধরে টান দেয়। আয়রাতের রায়হানকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আয়রাতের পাশে একটা কাঁচের বোতল ছিল, রায়হানের কাছ থেকে বাঁচার জন্য আয়রাত পাশে থেকে তা দিয়ে অর্ধেক বাড়ি দিয়ে ভেঙে আর অর্ধেক রায়হানের দিকে তাক করে ধরে। রায়হান তবুও আয়রাতের দিকে এগুলে আয়রাত রায়হানের হাত বরাবর এক ঘা দিয়ে দেয়। রায়হানের হাত কেটে যায়। সে তার এক হাত দিয়ে আরেক হাত চেপে ধরে ব্যথায় কুঁকড়ে ওঠে। এই তো সুযোগ। আয়রাত রুমের দরজা খুলে বাইরে এসে দরজা পেছন দিকে দিয়ে লাগিয়ে দেয়। দৌড়ে নিচে নেমে আসে। আয়রাত বাইরে এসে দেখে একটা গার্ডও নেই। তাহলে সব গেল কোথায়? এখন আয়রাত কি করবে? কি কর কি করবে না কিছুই ভেবে পাচ্ছে না। আর হলরুমে এসে মনে পড়েছে যে সে তার ফোনটা ভুলে রুমেই রেখে এসেছে। পুলিশে ফোন দিয়ে কিভাবে এখন? আয়রাত সারা বাড়িতে ছুটোছুটি করছে। তখনই আয়রাতের মনে পড়ে যে আব্রাহাম তার অন্যান্য রুমগুলোতে একটা করে গান সব সময় রেখে দিত। আয়রাত দৌড়ে গিয়ে আব্রাহামের অন্য আরেক রুমে চলে যায়। এখানে আব্রাহামের সব পুরনো জিনিসগুলো রাখা। আয়রাত দ্রুত রুমের সব জায়গাতে খুঁজতে লাগলো। কার্বাডের সব জায়গায় তড়িঘড়ি করে রিভলভার খুঁজে চলেছে, কিন্তু কিছুই পাচ্ছে না। এতক্ষণে উপরে রায়হান এক লাথি দিয়ে দরজা ভেঙে ফেলেছে। সে আয়রাতের নাম ধরে চিল্লাচ্ছে আর নিচে নামছে, কিন্তু এদিকে তো আয়রাত ভয়ে শেষ। আয়রাত আব্রাহামের যে পুরনো একটা রুম ছিল সেখানে একটা কোণাতে লুকিয়ে পড়ে। ভয়ে কেঁদে একাকার হয়ে গেছে সে। আয়রাত, আয়রাত, হায় হায়, কত মেয়ের সাথেই না থেকেছি, কিন্তু তুমি আলাদা। কি যে করে দিলে না আমার উপর। এখন তোমাকে ছাড়া আর কাউকে ভালোই লাগে না। আমি জানি তুমি এখানে কোথাও লুকিয়ে আছো। অযথা আমার সাথে লুকোচুরি করো না তো। জলদি আমার সামনে আসো তো। আয়রাত, আয়রাত। রায়হান এগুলো বলছে আর আয়রাতের দিকে এক পা করে এগোচ্ছে, আর আয়রাতের ভয় ততই বেড়ে চলেছে। আয়রাত অন্যদিকে চলে যেতে ধরে, কিন্তু ভাগ্য খারাপ। আয়রাত যে রুমে লুকিয়েছিল তখন সেই রুমের কোণা একটা ভারী বক্স আপনা আপনি জোরে শব্দ করে নিচে পড়ে যায়। রায়হান শব্দের ধারা অনুসরণ করে সেদিকে তাকায়। মুখ ফুটে উঠে শয়তানি হাসি। এই তো পেয়ে গেছি আয়রাত। পালিয়ে যাবে কোথায়? রায়হান দ্রুত পায়ে সেদিকে যেতে ধরে। রুমের ভেতরে চলে যেতে আয়রাত উঠে দাঁড়িয়ে একদম রায়হানের সামনে চলে যায়। রায়হানের দিকে আয়রাত রিভলভার তাক করে ধরে। ভাগ্যিস সময় মতো রিভলভারটা পেয়ে গিয়েছিল তখন। আয়রাত রিভলভার তার দুই হাত দিয়ে চেপে ধরে রায়হানের সামনে দাঁড়িয়ে আছে। নিজেই রূপেই তো মেরে ফেলেছ, আর কত মারবে? খবরদার সামনে আসবি না, আমি কিন্তু শ্যুট করে দেব। ওহ আচ্ছা তাই, কিন্তু আমি তো এগোবই। রায়হান আয়রাতের দিকে এগোতে ধরে, কিন্তু আয়রাত এবার তার চোখ মুখ সব খিচে বন্ধ করে আঙ্গুল দিয়ে রিভলভারের ট্রিগারে চাপ দেয়। বাতাসের বেগে একটা বুলেট বের হয়ে একদম রায়হানের বাহু বরাবর লাগে। রায়হান রাগে দাঁত কটমট করে আয়রাতের দিকে যেতে ধরলে আয়রাত তার চোখ
খিচে বন্ধ করে আরও একবার ট্রিগারে চাপ দেয়। আরেকটা বুলেট গিয়ে রায়হানের বাহুতে লাগে, রক্তে সব ভিজে গেছে। রায়হান নিচে বসে পড়েছে, তার বাহু চেপে ধরে। জীবনে এই প্রথম আয়রাত কাউকে শ্যুট করেছে, এখন যেন সে কাঁপছে। আয়রাত দৌড়ে রুম থেকে বের হয়ে আবার দরজা পেছন থেকে লাগিয়ে দেয়। আয়রাত দৌড়ে বাইরে এসে পড়েছে। মেয়েটা অনেক ভয় পেয়েছে। আয়রাতের এত জোরে ছোটার কারণে একটা টেবিলের সাথে তার পায়ে হোঁচট খায়। ব্যথায় চোখ মুখ কুঁচকিয়ে ফেলে। পায়ের আঙ্গুল একদম ফেটে ভর্তা হয়ে গেছে। আয়রাত একটু থেমে তার এক হাত দিয়ে পায়ের আঙ্গুল চেপে ধরে। আয়রাত তার পেছনের দিকে তাকায়। রায়হানকে যে রুমে লক করে দিয়ে এসেছে সেই দরজাতে আবার জোরে জোরে চাপড় পড়ে। রায়হান ধাক্কাচ্ছে। আয়রাত আর কোনো উপায় না পেয়ে দ্রুত উপরে নিজের রুমে চলে যায়। গিয়ে দেখে বিছানার উপর নিজের ফোনটা রাখা। আয়রাত দ্রুত সেখানে যায়, গিয়ে তড়িঘড়ি করে ফোনটা নেয়। হাত কাঁপছে আর ক্রমাগতভাবেই এই রুমের দরজার রায়হান একের পর এক ধাক্কা দিয়ে যাচ্ছে। ভাগ্যিস শ্যুট করা হয়েছে ওর দুই বাহুতে, তাই ব্যথায় বাইরে আসতে পারছে না। আয়রাত তাক এক হাতে উল্টো পাশ দিয়ে বারবার নিজের চোখের পানি মুছছে আর ফোন দিচ্ছে। আয়রাত সবার আগে রাশেদকে ফোন দেয়। রাশেদ তার বাসায় ছিল, কেননা অফিস নেই আর আগুন লাগার পর অফিসের সব কিছু আবার নতুন করে ঠিক করা হচ্ছে। সেই সময়কে ফোন দিল এই ভেবেই রাশেদ ফোনটা রিসিভ করে। রিসিভ করতে অপর পাশ থেকে তড়িঘড়ি করে বলে ওঠে, রাশেদ, রাশেদ প্লিজ জলদি আসো। আমার খুব ভয় লাগছে, যে কোনো সময় এসে পড়বে এখানে, প্লিজ জলদি আসো। ম্যাম, কি হয়েছে ম্যাম? আপনি আপনি ঠিক আছেন তো? কে কে আসবে? কি হয়েছে? রায়হান রায়হান হুট করে আমার বাসায় এসে বলেছে আমার ওকে ভালো লাগছে না, আমি না ওকে ওকে শ্যুট করে দিয়েছি। হোয়াট? তো আমি আর কি করব? ও অসভ্যতামি করতে চাইছিল, আমাকে নাকি দিয়ে নিয়ে যেতে এসেছে। আমি আমার রুম থেকে পালিয়ে অন্য রুমে যাই, তারপর সেখানে আব্রাহামের জ্যাকেটের পাশে একটা রিভলভার পেয়েছি, তো তাই আই জাস্ট শুট হিম। বাহুতে করেছি। ভুল করেছেন আপনি। মানে? এই হারামির মাথা বরাবর শ্যুট করা উচিত ছিল। ম্যাম, আপনি রুম লক করে থাকুন, আমি জাস্ট 2 মিনিটে আসছি। আয়রাত ফোন কেটে দেয়, নিচে ধপ করে বসে পড়ে, হাত দিয়ে কপালে এসে পড়া চুলগুলো পেছনে ঠেলে দেয়। তখনই নিচে আবার দরজা ধাক্কানোর শব্দ আসে। আয়রাত তার হাত পা গুটিয়ে বসে থাকে। তার প্রায় কিছুক্ষণ পরেই নিচে বেশ কিছু মানুষের সমাগম বোঝা গেল। আয়রাত জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে পুলিশরা গাড়ি থেকে নামছে আর তাদের সাথে রাশেদও আছে। তারা সবাই মিলে বাড়ির ভেতরে ঢুকছে। আয়রাত এটা দেখে দৌড়ে রুমের বাইরে বের হয়ে পড়ে, নিচে যেতে রাশেদের সামনে পড়ে আর রায়হান তার মতো করেই দরজা ধাক্কাচ্ছে। ম্যাম, ঠিক আছেন? হ্যাঁ, ঠিক আছে। পুলিশ অফিসারদের আর কিছু জিজ্ঞেস করতে হলো না, কেননা রায়হান যে হারে দরজা ধাক্কাচ্ছে তাতেই বোঝা যাচ্ছে সে যে সেই রুমের ভিতরে রয়েছে। আয়রাত পাশে থাকা একটা চেয়ারে বসে পড়ে। পায়ের আঙ্গুল সহ পা অনেকটুকু কেটে গিয়েছে, যন্ত্রণায় যেন ছিঁড়ে যাচ্ছে পা। পুলিশ অফিসাররা গিয়ে আর রায়হানকে কিছুটা রক্তাক্ত অবস্থায় পায়। রায়হান হাতগুলো পেছনে নিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়, তারপর টানতে টানতে বাইরে নিয়ে আসে। রাশেদ বলল, তুই এর আগে দুটো মার্ডার করেছিস, তারপরও কেস করিনি, এর জন্য বেশি পার পেয়ে গিয়েছিস তাই না? আমার তো পুরো সন্দেহ তোর উপরে যে তুই আব্রাহামের স্যারের কিছু করে বসেছিস। চেহারা অবধি দেখতে মন চায় না তোর, যা এখান থেকে। অফিসার প্লিজ এই জানোয়ারকে নিয়ে যান। রায়হানকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হয়, তবে যাওয়ার আগে রায়হান আয়রাতের একটা লুক দিয়ে যায়, যেন এত সহজে ছাড়বে না। পুলিশরা চলে যায়। রায়হানকে জেলে ভরা হয়েছে। রাশেদ বাড়ির সবগুলো গার্ড আর স্টাফকে আচ্ছা মতো ঝাড়ি মেরে দেয়। কতগুলোকে তো সোজা চাকরি থেকে বেরও করে দিয়েছে। বাড়ির এত বড় একটা কাণ্ড হয়ে গেল আর সবগুলো কি ঘাস কাটতে গিয়েছিল নাকি? ওদিকে ইলা রনিতকে নিয়ে বাসায় এসে পড়ে। বাড়ির বাইরে এতগুলো পুলিশকে দেখে ইলার বুকটা ধক করে ওঠে। সে রনিতকে নিয়ে দ্রুত বাড়ির ভেতরে যায়। গিয়ে দেখে রাশেদ বসে আছে আর আয়রাতের অবস্থা বেশি ভালো না। আয়রাত, কি হয়েছে তোর? বাইরে বাইরেরা কোন কেন? আর তোর কিভাবে কাটলো? কি হয়েছে রাশেদ? আসলে কিছু না, কিছু হয়নি, প্লিজ আর একটা কিছু
কিছু আমাকে জিজ্ঞেস করো না, আমি কেন ঘরে গেলাম না এভাবে, আর আমি পারি না। আমাকে কিছু জিজ্ঞেস করো না। ইলা বলল, রাশেদ, রায়হান এসেছিল, গুন্ডামি শুরু করে দিয়েছিল একদম। তখন ম্যাম আমাকে ফোন করে, আর আমি অফিসারদের সাথে নিয়ে আসি। ইলা আর কিছুই বলে না, সে গিয়ে সোজা ফার্স্ট এইড বক্স এনে আয়রাতের পায়ে ব্যান্ডেজ করে দেয়। আয়রাত মানা করলেও শুনে না। তখনই তখনই কিভাবে যেন অয়ন আসে। আব্রাহামকে পাওয়া গেছে? আয়রাত কোনো কথা বলে না। অয়ন বলল, বৌমনি কিছু বলছো না? বলার কিছুই নেই। সরি, আমি আগেই আসতাম, কিন্তু আমি লন্ডন ছিলাম আর আমার ফ্লাইট মিস হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি জানি। এখন আব্রাহাম কোথায়? আছে তো, ও আছে। ও যায়নি কোথাও, আর যাবেও না। রাশেদ অয়নকে ধরে সোফাতে বসিয়ে দেয়। আয়রাত তো আব্রাহামের নামে কিছু বলবে না, কারণ ও বিশ্বাস করে না যে আব্রাহাম মারা গেছে। অতঃপর রাশেদ অয়নকে সব খুলে বলে, আর সব শুনে অয়নের যেন দুনিয়া ঘুরে গেল। অয়ন বলল, এটা হতেই পারে না, এগুলো কিভাবে সম্ভব? রাশেদ বলল, নিজেকে শান্ত করুন। আয়রাত সেখানে আর বসে থাকতে না পেরে উঠে নিজের রুমে চলে যায়। এসে আব্রাহামের সেই নেভি ব্লু জ্যাকেটটা, যেটা খাট থেকে পাওয়া গিয়েছিল, সেটা বের করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আবার হাউমাউ করে কেঁদে দেয়। আয়রাত বলতে থাকে, আব্রাহাম, আপনি যদি আজকে থাকতেন তাহলে আজ আজ আমার সাথে এগুলো কিছুই হতো না। নাই রায়হান এখানে আসার সাহস পেত, আর নাই এত কিছু হতো। আপনি কোথায় চলে গেলেন? আমার যে আর কিছু ভাল লাগছে না আপনাকে ছাড়া। হয়তো আমার কাছে আবার ফিরে আসুন, আর নয়তো আপনি যেখানে আছেন আমাকেও সেখানে নিয়ে চলুন। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি পারবো না আপনাকে ছাড়া থাকতে আব্রাহাম। আয়রাত কারবার থেকে এক এক করে আব্রাহামের সব কাপড় চোপড় বের করছে। রুমের এমন কোনো জায়গা ফাঁকা নেই যাতে আব্রাহামের কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে নেই। গাদা গাদা খালি কাপড়, আর তার মাঝে আয়রাত বসে আছে। ইলা ডাকতে থাকে, আয়রাত, দাদি এসেছো? দেখো না আব্রাহামের কতগুলো কাপড়, আমি গুনেও শেষ করতে পারছি না। আর দাদি দেখো, এগুলোতে আব্রাহামের গায়ের গন্ধ লেগে আছে, আব্রাহামের বডির স্মেল লেগে আছে। এগুলো আমার কাছে থাকলে মনে হয় আমার আব্রাহামও আমার কাছেই আছে। দেখো না, আব্রাহাম স্মেল পাওয়া যায়। ইলা আয়রাতের এমন দশা দেখে কেঁদে দেয়। আয়রাত বলল, দাদি দেখো, এই যে আমাদের আমাদের বিয়ের ছবি, আব্রাহামকে কত সুন্দর লাগছে, তাই না? আমি জানি তো আমার আব্রাহামকে সুন্দর লাগে। আচ্ছা দাদি, বিয়েতে তো আমরা আজীবন একসাথে বেঁধে গিয়েছিলাম, তাই না? তাহলে আব্রাহাম বাঁধন ভেঙে চলে গেল কেন? আমি আমি কি ভুল কিছু করেছি? আমি আমি কি আমি কি কম ভালোবাসতাম নাকি ওকে? ইলা বলল, আয়রাত, এমন পাগলামিগুলো করিস না বাবা, উঠে আয়। না, আমি যাব না, বললাম না কাপড়গুলোতে আব্রাহামের ছোঁয়া লেগে আছে। আমি ওকে ছেড়ে যাব না, আব্রাহাম শুধুই আমার। আয়রাত আয়রাত একের পর এক কাপড় দেখছিল পাগলের মতো করে। হঠাৎ সে থেমে যায়, নিজের গা এলিয়ে দেয়, চোখে পানিগুলো মুক্তোর মতো চিকচিক করছে। আয়রাত বলল, দাদি কখনো কিছু চাইনি আমি তোমার কাছে, আজ চাচ্ছি। আমাকে দিবে? একবার বল তো দেখ, আমাকে মেরে ফেলো, প্লিজ আমাকে মেরে ফেলো, কারণ এইসব আমাকে বাঁচতে দিবে না, তিলে তিলে শেষ করে দিবে। আমার কাছে মনে হয় কেউ আমাকে কেটে তাতে মরিচ ছিটিয়ে দিয়েছে, যেন আমি ছটফট করতে করতে মরি। আমার যে কেমন লাগে আমি বলতে পারবো না। আমার ঘুম আসে না। বিছানাতে যখন ঘুমাতে যাই তখন পাশের জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আমি সেখানে হাত দিয়ে দেখি, কিন্তু কই, আমি তো আমার আব্রাহামকে সেখানে পাই না। আমি আয়নার সামনে দাঁড়ালেই আগে আব্রাহাম এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরতো, কিন্তু এখন কেউ আমাকে জড়িয়েও ধরে না। আমি এখন আর কাউকে আমার চকলেট এনে দেওয়ার কথা বলতে পারি না, এটা ওটার জন্য বায়না ধরতে পারি না। কেউ আমাকে নিয়ে এখন আর হুটহাট বাইরেও বের হয় না। আব্রাহামের দেওয়ার নামগুলো ধরে এখন সে আমাকে আর ডাকেও না। আমি তো মানুষ, আমারও তো কষ্ট হয়, তুমি বুঝো। আমি যখন মরার কথা বলি আমাকে থামিয়ে দাও তোমরা। আমার যে কেমন লাগে বুঝো তোমরা? কেউ বুঝো না।
যে হারায় সে বুঝে। আমি হারিয়েছি। ছোট থেকে শুরু শুরু করে এখন পর্যন্ত আমার জীবনে কিছুই থাকেনি, কিছুই না। সবাই আমাকে রেখে ছেড়ে চলে যায়। আব্রাহামও চলে গিয়েছে, যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। দিন শেষে কিনা সেই নেই। মরার কম চেষ্টা করেছি। কতবার কতবার সুইসাইড করতে গিয়েছি। বাথটবে পানি ভর্তি করে ডুবে থেকেছি, যেন শ্বাস আটকে মরে যাই। অন্ধকার রুমে নিজেকে একদম একা করে রেখেছি, যেন ভয় পেয়ে মরে যাই। ছাদের একদম কিনারায় গিয়ে দাঁড়িয়ে থেকেছি, যেন উপর থেকে নিচে পড়ে যাই। কাছ দিয়ে হাত কেটেছি, ফ্যানের দিকে তাকিয়ে থেকেছি। বিষ খাওয়ার কথাও মাথায় এসেছে। কি না করেছি বলো, কি না করেছি। আমি আব্রাহামের কাছে চলে যাব। আমি আব্রাহামকে ছাড়া বাঁচতে পারবো না। আমি বের হতে চাই এই মৃত্যুর যন্ত্রণা থেকে, কিন্তু পারি না। সব জায়গায় শুধু আব্রাহাম, আব্রাহাম আর আব্রাহাম। আব্রাহাম এখন আমার স্মৃতিতে আছে, কিন্তু আমার কাছে নেই, আমার পাশে নেই। আমি ওকে দেখতে পারি না, হাত দিয়ে ছুঁতে পারি না। ওকে ছাড়া এখন আমি একটা জীবন্ত লাশ। চিল্লিয়ে অঝরে কেঁদে উঠল আয়রাত। আয়রাত এই কথাগুলো বলেই চুপ হয়ে যায়। কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকে, তারপর আবার চোখগুলো বন্ধ রেখেই বলে, দাদি, যাও। ইলা কিছু বলতে চাইলো। দাদি, প্লিজ তোমার রুমে যাও, আমাকে একা থাকতে দাও, আমার মাথা ব্যথা করছে অনেক। এই কথা বলে আয়রাত সেখানে শুয়ে পড়ে। ইলা যাবার মাথা নিচু করে এসে পড়ে। ইলা নিচে হলরুমে আসে। এসে সবার আগে চোখে পড়ে আব্রাহামের হাস্যজ্জ্বল মুখের একটা ছবি। ইলা তো হাতে নিয়ে কেঁদে দেয়, নিজের আঁচল দিয়ে চোখ মুছতে থাকে আর বিলাপ করতে থাকে। দাদু ভাই রে, কোথায় চলে গেলি তুই? এখানে যে আমরা কেউ ভালো নেই তোকে ছাড়া। তোর আয়রাত তো তোকে ছাড়া এক বদ্ধ পাগল হয়ে গেছে। এভাবেই সেই রাত কেটে যায়। ফজরের আজান দিলে ইলা নামাজ পড়ে বাইরে আসে। রান্নাঘরে টুংটাং কিছু শব্দ পেয়ে ইলা সেদিকে এগিয়ে যায়। গিয়ে দেখে আয়রাত রান্নাঘরে হাতে ছুরি দিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে ইলার চোখগুলো বড় বড় হয়ে গেল। ইলা দ্রুত আয়রাতের কাছে চলে যায়। ইলা কিছু বলতে যাবে তার আগেই আয়রাত বলে, চিন্তা করো না, মরবো না। মরার জন্য ছুরি হাতে নিইনি আমি, সবজি কাটবো তাই। বাড়িতে কত স্টাফ আছে, ওরা থাকতে তুই কেন কাটবি? ইলার কথা শুনে আয়রাত মলিন হেসে তার কাছে যায়। আব্রাহাম থাকাকালে সে রান্নাঘরে আসতে বারণ করত, আর এখন তুমি করছো? বের হয়ে আয়, স্টাফ করে দিবে। না, নিজের হাতেই বানাবো। ইলা আর না করলো না আয়রাতকে। থাক, এতে যদি একটু ভালো লাগে ওর। আয়রাত রান্না শেষ করে টেবিলের উপর রাখে। আয়রাত যখন টেবিলের খাবার রাখতে যায়, তখন আব্রাহামের চেয়ারটা আয়রাতের চোখে তির্যক ভাবে বাঁধে। আব্রাহাম সবসময় এই চেয়ারেই বসতো। এখন এখনো আয়রাতের মনে হচ্ছে যে যেন আব্রাহাম সে চেয়ারেই বসে বসে আয়রাতের দিকে তাকিয়ে আছে। ইলা, রনিত আর আয়রাত এসে টেবিলে বসে। আজ কতদিন পর তারা একসাথে বসে বসে থাকছে আর খাচ্ছে, কিন্তু তবুও ফাঁকা। আব্রাহামের জায়গাটা ফাঁকা, মানুষটা আজ নেই। আয়রাত মাথা নামিয়ে আস্তে আস্তে খাচ্ছিল। হঠাৎ টুপ করেই তার চোখ দিয়ে পানি পড়ে যায়। হাঁপ খেয়ে আয়রাত উঠে চলে যায়। রান্নাঘরে গিয়ে জোরে জোরে দম ছাড়ছে। নিজের চোখের পানিগুলো মুছে ফেলে। আয়রাত এসে আবার হলরুমে বসে। তারপর কি যেন একটা ভেবে রাশেদকে ফোন দেয়। আর রাশেদকে ফোন দিতেই আয়রাত যা শুনে তাতে আয়রাতের মাথায় আগুন না, শুধু একদম আগুনের জোয়ালমুখী ফেটে পড়ে। আব্রাহামের অফিস নিলামে উঠেছে। হ্যাঁ, আব্রাহামের অফিস 4 ভাগের 1 ভাগ নিলামে উঠেছে। রাশেদ আজ সকাল থেকে এগুলো ঝামেলাতে পড়ে গেছে। আর যখন আয়রাত আয়রাত তাকে ফোন দেয়, তখন রাশেদ আয়রাতকে এই কথাই বলে। আর আয়রাত তো এটা শুনে মেজাজ 440 হয়ে গিয়েছে। আয়রাত আর কিছু না বলে সোজা গাড়ির চাবিটা হাতে নিয়ে বাড়ির বাইরে এসে পড়ে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। আব্রাহামের অফিসে 1 ভাগ নিলামে উঠেছে। লাইফ সিরিয়াসলি তীব্রভাবে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে আয়রাত। প্রায় 20-25 মিনিটের পরে গাড়ি এসে আব্রাহামের অফিসের সামনে থামে। আয়রাত গাড়ির দরজাটা ঠাস করে লাগিয়ে দেয়। আয়রাত ভেতরের দিকে
হাঁটা দেয়। কিছু দূর যেতে দেখে অফিসের সামনে বেশ কিছু লোক বসে আছে সারিবদ্ধভাবে, আর তাদের সবার সামনে 2-3 জন লোক দাঁড়িয়ে আছে। আয়রাতকে দেখতে পেরে রাশেদ তার কাছে আসে। আয়রাত কাউকে কিছু না বলে সোজা সামনে চলে যায়। বন্ধ করুন, এইসব বন্ধ করুন, কি হচ্ছে এখানে? আয়রাতের চিল্লানোতে সবাই তার দিকে তাকায়। তাকে দেখে একজন লোক এগিয়ে আসে। লোকটি আজাদ রহমান, অর্থাৎ যে এই নিলাম তুলেছেন আর কি। আজাদ বলল, কে আপনি, আর এখানে কি চাই? কে আমি? যার অফিসকে নিলামে তুলছেন তার বউ হই আমি। আর এগুলো কি হচ্ছে? বিনা কারো পারমিশন আপনার সাহস হয় কি করে আব্রাহামের অফিসে এক অংশ নিলামে তোলার? আমাদের কাছে পুলিশের পারমিশন আছে। তাই না? পারমিশন তো সেটা পুলিশকে মোটা অঙ্কের ঘুষ খাইয়ে তো আমিও নিতে পারবো। দেখুন, আর কেউ কিছু বলতে যাবে তার আগেই কিছু পুলিশ অফিসার আসে। তারা আসতেই আজাদ বলে ওঠে, স্যার দেখুন, আমাদের কাছে আপনার পারমিশন থাকা সত্ত্বেও উনি এসে আমাদের কাছে কাজে বাধা দিচ্ছেন। পুলিশ বলল, মিসেস আয়রাত, হোয়াট? দেখুন, আসলে কিসের ভিত্তিতে আপনারা নিলামে তুলেছেন? দেখুন, অফিসে আগুন লেগেছিল, আর যে অংশ আগুন লেগেছিল সেখানে কেউ কাজ করে না। কেবিনগুলো পড়ে আছে, তবে আগুন লাগলেও সেখানে প্রায় লক্ষ লক্ষ টাকা পাওয়া গেছে। সেই টাকাগুলো অবৈধ। অবৈধ, রাইট? তো আগে আপনি আমাকে এটা বলুন যে পুলিশ তো আপনি হয়ে গেছিনি, কিন্তু খাবার খেয়ে নাকি গরুর ঘাস খেয়ে হয়েছেন কোনটা? এক্সকিউজ মি, এক্সকিউজ মি, মাই ফুড। তো এই যে আপনি বলছেন না যে অবৈধ টাকা পাওয়া গেছে, সত্যি কথা বলতে এমন টাকাগুলো আপনার বাড়ি তল্লাশি করলেও পাওয়া যাবে। তো অযথা এত প্যাচ লাগানো বন্ধ করুন। মিস্টার আজাদ আপনাকে কত লক্ষ টাকা দিয়েছে, নাকি কোটি দিয়েছে, কোনটা? আমি তার থেকে ডাবল দিব আপনাকে। আপনি এখনই আমাকে মিস্টার আজাদের বাড়ি নিলামে তোলার পারমিশনটা দিয়ে দিন। পুলিশ বলল, আপনি? আয়রাত বলল, আব্রাহাম কেমন মানুষ ছিল বা কোন জগৎ এর মানুষ ছিল তা আপনি আমি সবাই জানি। এখানে নতুন করে বলার কিছুই নেই। কিন্তু তাই বলে আব্রাহাম কোনো ইলিগেল কাজ করবে তার প্রশ্নই আসে না। টাকারই অফিসে টাকার কাজই করা হতো। টাকা পাওয়া যাবে না? আশ্চর্য তো। মানলাম যে কেবিনগুলোতে আগুন লেগেছিল, সেখানে কোনো কাজ করা হয় না, তাই বলে টাকা থাকবে না এমন কোনো কথা আছে নাকি? আর নিলামে তো ওই কেবিনগুলোই তোলা হয়েছে, তাই না? আসলে ম্যাম, আচ্ছা, আমরা সব আগের মতো করে দিচ্ছি। কোনো নিলাম টিলাম হবে না, সব বন্ধ। হ্যাঁ, যত তাড়াতাড়ি বন্ধ করে দিবেন এইসব তত তাড়াতাড়ি ভালো আপনাদের জন্যই। আর একটা কথা, এখানে না এখন এমন কোনো বিজনেসম্যান তৈরি হয়নি যে কিনা আব্রাহামের অফিসে এক অংশ তো দূর, অর্ধেক অংশ নিতে পারবে। আয়রাত বলল, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চেহারা কি দেখছেন? যান, এখান থেকে চলে যান। সবাই সেখান থেকে চলে যায়। আয়রাত নিজেও চলে আসতে নিবে, তখন পুলিশ অফিসার ডাক দিয়ে বলে, ম্যাম। আয়রাত পিছনে ঘুরে দাঁড়ায়। ম্যাম, সরি টু সে, বাট আব্রাহাম স্যার তো এখন আর নেই। তাহলে ওনার এই অফিস আন্ডারগ্রাউন্ড বা এই এত সব কিছু কিভাবে কি? সেই মাথা ব্যথা আপনার না আমার? আর হ্যাঁ, আব্রাহামের আয়রাত এখন মরেনি, বেঁচে আছে। এই বলে আয়রাত সেখান থেকে এসে পড়ে। আয়রাত যখন বাইরে আসে তখন রাশেদ তার দিকে তাকিয়েছিল। কি হলো? ম্যাম, সত্যি বলতে আমি এইটা সামলাতে পারতাম না। একদম সিচুয়েশন বিগড়ে যেত। কিন্তু আপনি, হয়েছে, আমি বাড়ি যাচ্ছি। আর যত জলদি সম্ভব এই পুড়ে যাওয়া গুলোতে দ্রুত ঠিক করো। আর হ্যাঁ, কাল সকালবেলা অফিসে যত পেন্ডিং ফাইল আছে সবকটা আমার বাসায় পৌঁছে দিও। এখন থেকে এই কাজ করার দরকার নেই। অফিসে আগে সম্পূর্ণ রূপে ঠিক হোক, তারপর। আপাতত আব্রাহামের ফাইলগুলো বাসায় পৌঁছে দিও। জি ম্যাম, আচ্ছা। তখনই একজন ড্রাইভারকে আয়রাতের চোখে পড়ে। সে অতি দ্রুত কিছুটা লুকিয়ে অফিসের পেছনের রাস্তা দিয়ে বের হয়ে গেল। আয়রাতের কাছে ব্যাপারটা কেমন যেন বাঁধলো। এই সেই ড্রাইভারটা না যে রায়হানের সাথে জড়িত ছিল? তবে আয়রাত তা জানে না, আর নাই রাশেদ জানে। আয়রাত বলল, রাশেদ? জি ম্যাম। ওই যে মাত্রই যে ড্রাইভারটা গেল, ওকে?
আগে তো দেখিনি। ম্যাম, ওর নাম নাফিস, আর ও নতুন ড্রাইভার। ও আচ্ছা। এই বলে আয়রাত গাড়িতে উঠে পড়ে, তারপর ড্রাইভ করে বাড়ি এসে পড়ে। বাড়ি এসেই দেখে ইলা গেটের কাছে দাঁড়িয়ে আছে। এভাবে দাঁড়িয়ে আছো যে, কি হয়েছে? তুই তখন এভাবে চলে গেলে কিছু না বলে, কি হয়েছে আগে তুই বল। একটা কথা কি জানো, মানুষ টাকা চেনে। এই কাগজে তৈরি নোটগুলো মানুষের ঈমান পর্যন্ত কিনে নিতে পারে। টাকার থেকে বড় আর কিছুই নাই, কিচ্ছু না। কথাগুলো তেতো হলেও সত্য, আর সত্য সবসময় তেতোই হয়। মানে? কিছু না, চলো। তুই রেগে আছিস? যার উপর রাগ করতাম সেই মানুষটাই যখন আমার কাছে আর নেই, তখন রাগ আর কি করে বা কি নিয়েই করব বলো। আচ্ছা, ভেতরে চল। এভাবেই সেই দিনটা চলে গেল। পরের দিন সকালে একজন গার্ড এসে আয়রাতের বাসায় অফিসের সব ফাইলগুলো দিয়ে যায়। আয়রাত সব ভালোভাবে ফাইলগুলো দেখে আয়রাতের জানা মতে এখানে এখন কোনো গড়বড় নেই। আর আব্রাহাম কখনোই আয়রাতকে না জানিয়ে কিছু করতো না। সেটা অফিসের কাজ হোক বা কোনো ডিলি সাইন করতে হোক বা কোনো সব ব্যাপারই আয়রাতের জানা থাকতো। আর এটাই যেন আয়রাতের জন্য প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে। আয়রাত ফাইলগুলো যখন উলটপালট করে দেখছিল, তখন তাদের মাঝখান থেকে আব্রাহামের ওই সিগনেচার পেনটা বের হয়, যা দিয়ে আব্রাহাম সবসময় সাইন করত। আয়রাত তা হাতে নিয়ে দেখে, মুচকি হেসে ওঠে। আব্রাহাম যেভাবে পেন ধরতো সেভাবেই ধরার ট্রাই করে, কিন্তু পারে না। বেশ কয়েকবার ট্রাই করতে করতে হয়ে যায়। একদিন যে আয়রাত অফিসে আব্রাহামের কোড করা সাইন করা পেন এইসব নিয়ে আব্রাহাম পার্ট টু হওয়ার ট্রাই করেছিল, হঠাৎ করেই তার সেই দিনের কথা মনে পড়ে যায়। আয়রাত তার আনমনেই হেসে ওঠে। আয়রাত একক্ষীণ দম ছেড়ে ফাইলগুলো নিয়ে বসে পড়ে। একটার পর একটা ফাইল চেক করে যাচ্ছে তো করেই যাচ্ছে। উঠার নাম নেই, নেই হাত ব্যথার নাম। বেশ সময় পার হয়ে যায়, কিন্তু আয়রাত তার রুম থেকে বের হয় না। আয়রাত বের হচ্ছে না দেখে ইলা আয়রাতের রুমে যায়। গিয়ে দেখে আয়রাত বসে বসে ফাইল দেখছে, চোখে চশমা। আয়রাত, হ্যাঁ এসো। কি করছিস? কাজ করি, অফিসের কাজ। অফিসের কাজ? হ্যাঁ, আসলে অনেকগুলো ফাইল পড়েছিল তো, ভাবলাম আমি সব করে দেই। তাই রাশেদকে বলে এই ফাইলগুলো আনিয়েছি। মনমরা হয়ে বসে থাকার চেয়ে ভালো হলো কাজে ব্যস্ত থাক। হুম। একটা কথা বলবো? বলো। তোকে আব্রাহামের মতো লাগছে। আয়রাত তার মাথা তুলে ইলার দিকে তাকায়। আব্রাহাম নিজেও এভাবে চোখে চশমা পরে সামনের ল্যাপটপ নিয়ে গম্ভীর মুখ বানিয়ে কাজ করত। চশমাটা আব্রাহামেরই। হুম, বুঝলাম। এভাবেই সেই বেলা চলে যায়। এখন বিকেল বেলা। আয়রাত একটু উঠে ছাদে গিয়ে দাঁড়ায়। বিকেলে যেহেতু, তাই আকাশটা সুন্দর লাগছে আরো বেশি। আয়রাত উপরে আকাশের দিকে তাকায়। আকাশ কিছুটা হলুদ কমলা রঙে রঙিন হয়ে আছে। মৃদু ঠান্ডা বাতাসে এসে আয়রাতের চুলগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। সে রুমে এসে তার রুমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে রুমকে দেখছে, শুধু আর শুধুই আব্রাহামের ছবি। কোনো ছবিতে হাসছে, কোনো ছবিতে বেশ স্টাইল নিয়ে আছে, কোনো ছবিতে ভাবলেশীন, আবার কোনোটাতে আয়রাতকে পরম আবেশে আলিঙ্গন করে আছে। এগুলো দেখে এখন এক দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। আয়রাত আব্রাহামের একটা জ্যাকেট বের করে নিজের বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আজ এতগুলো দিন পর তার চোখে কিছুটা ঘুম নেমে এসেছে। এতদিন পর যেন ঘুম পড়েই আয়রাতের চোখের মাঝে কিছুটা উকি দিয়েছে। আয়রাত আব্রাহামের জ্যাকেটটা নিজের বুকের সাথে একদম লেপ্টে ধরে শুয়ে থাকে। হঠাৎ ঘুমিয়ে পড়ে এই ভেবে যে যদি কাল এক নতুন সকালের, নতুন দিনের নতুন রূপে কিছু ফিরে পায় বা শুরু হয় যদি। এভাবেই দেখতে দেখতে কেটে গেল 4 মাস। 2 বছর পর। অ্যান্ড দি বেস্ট বিজনেস টাইকুনস অ্যাওয়ার্ড গোজ টু মিসেস আব্রাহাম আহমেদ চৌধুরী। বিশাল এক স্টেজের উপর সুইচ গলায় এটা অ্যানাউন্সমেন্ট হতেই চারিদিকে জনগণের চিল্লাপাল্লার আওয়াজ শোনা গেল। পরিবেশটা সবার দুই হাতের মাধ্যমে করতালির মুখে হয়ে ওঠে। চারিদিকে মানুষের হইচই আর আওয়াজ কানে এসে বাজছে। স্টেজের ফোকাস লাইটে
এসে আয়রাতের উপর পড়ছে, যেন আয়রাতই এখন পুরো অ্যাওয়ার্ড শো এর মূল কেন্দ্রবিন্দু। আয়রাত এতক্ষণ চুপচাপ বসেছিল, তারপর সে উঠে সামনের দিকে হাঁটা ধরে। যেখানে দিয়ে আসছিল সেখানে সবাই এক চোখে তার দিকে তাকিয়েছিল। সবার হাতের তালি যেন থামার আর নাম নিচ্ছে না। আয়রাত কোনো দিকে না তাকিয়ে সোজা স্টেজে এসে পড়ে। এখানে ফরেন বা বাংলাদেশি সবাই রয়েছে। তারপর একজন মাঝবয়সী লোক সম্মানের সাথে আয়রাতের হাতে অ্যাওয়ার্ডটা তুলে দেয়। পাশে একজন বিদেশি মেয়ে দাঁড়িয়েছিল। আয়রাত তার সাথে সৌজন্যের খাতিরে হাক করে, তারপর মাউথপিসের সামনে গিয়ে দাঁড়ায়। সবার উদ্দেশ্য করে বলতে থাকে, আই রিয়েলি ডোন্ট নাও দ্যাট হোয়াট শুড আই স্পিক নাও, বাট দিস অ্যাওয়ার্ড মিনস এ লট ফর মি অ্যান্ড আই রিয়েলি হনার বাই দিস. I never thought that I got this award, and the whole credit goes to my husband Abraham because this is his company. He was an amazing business tycoon and I can never be like him. Thanks to the whole employees my company for work hard. Thank you so much everyone. এই বলে আয়রাত মুচকি হেসে এসে পড়ে। আয়রাত এসে আবার আগের জায়গাতেই বসে পড়ে। রাশেদ বলল, কনগ্রাচুলেশন ম্যাম। থ্যাংক ইউ। গত কিছু বছর যাবৎ আপনি অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছেন, এবারও তার ব্যতিক্রম নয়। আয়রাতের এই কথা বলতেই আয়রাতের পাশ দিয়ে ছুটে আসে একটা মেয়ে, চিকন গড়নে ফর্সা, এসে আয়রাতকে পাশ থেকে জড়িয়ে ধরে। কনগ্রেচুলেশন অ্যান্ড সেলিব্রেশন। আরে হয়েছে তো, তনয়া বলে উঠল। আরে আমি ভাবতেও পারবো না কি যে খুশি লাগছে তোর জন্য। আয়রাত বলল, হয়েছে তো। তনয়া বলল, কিরে ট্রিট দিতে হবে কিন্তু। আমি রাজি। এই বলে তনয়া রহমান আসলে এর নিজেরও কোম্পানি আছে, তবে তা আয়রাতের কোম্পানির আন্ডারে। তনয়া আর আয়রাত সমবয়সী হওয়াতে তারা বন্ধুই, খুব ভালো আর তুই তুকারি সম্পর্ক ওদের। আর আয়রাত সে যে আসলে ঠিক কতটা পরিবর্তন হয়েছে তা তো বুঝাই যাচ্ছে। যে মেয়ে আগে একটা ফাইল অবধি অফিসের বুঝতে গিয়ে হিমশিম খেত, সে এখন পুরো অফিস পুরো কোম্পানি একা লিড করছে। যার রিভলভার হাতে নিলেই প্রায় জ্বর এসে পড়তো, সে এখন রাত দিন 24 ঘন্টা এগুলো অস্ত্র নিয়ে থাকে। আয়রাত আগে থেকে অনেকটা বদমেজাজি হয়ে গেছে। কেন জানি তার মাঝে এই ইগোটা অনেক বেশি পরিমাণ কাজ করে, যার ফলে অনেক আয়রাতকে ইরোগেন্ট বা ইগোস্টিক ও বলে থাকে। কি আর করার, পরিস্থিতি আয়রাতকে এমন বানিয়ে দিয়েছে। রাগ যেন নাকের ডগায় থাকে, হাসেও খুব কম। অর্থাৎ সে নিজের পরিবারের কাছে এ একরকম আর বাইরের দুনিয়ার কাছে আরেক রকম। আয়রাত আগে আব্রাহামকে বলতো যে সে এমন বদমেজাজি কেন বা এমন রাগে কেন, কিন্তু সেই সব বিষয় যখন আয়রাতের ক্ষেত্রে কাজ করছে তখন সে বুঝছে যে আব্রাহাম আসলে কেন এমন ছিল। আব্রাহামের উপর যে মাফিয়া ট্যাগটা ছিল সেটা আয়রাত যেন এখন নিজের উপর নিয়ে নিয়েছে বলতে এসে পড়েছে। কেননা সেখানে অনেক ভেজাল, আর যে পরিমাণ টাকা সেই সবে ব্যয় করা হতো তাতে তো এত সহজে ছাড়া যায় না। এইসব অনেক বাধা বিপত্তি এসেছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে। অতঃপর এগুলোকে পাড়ি দিয়ে আজ আয়রাতের অবস্থান এখানে। আয়রাতের বর্তমান পরিচয় এই নুজাইফা বিনতে আয়রাত নামক একটা অতি সাধারণ মেয়ে না। তার বর্তমান আইডেন্টিটি এ সাকসেসফুল বিজনেস এমেন টাইকুন। আগের আয়রাত আর এই আয়রাতের মাঝে আকাশ তফাত। আয়রাতের কাছে মডেলিং এর অফারও এসেছে, কিন্তু সেই সব করার আর সময় কই। এমনিতেই সে এখন এক পাবলিক ফিগার। ছেলেরা এক কথায় মরে যায় আয়রাতের উপর, কিন্তু আয়রাত যে যেন চোখ ফিরিয়েও দেখে না। সব কিছু পাল্টে গেছে সব, শুধু আয়রাতের মনে আব্রাহামের জন্য ভালোবাসাটা পাল্টায়নি। সবাই শান্তিপূর্ণভাবে স্টেজেই বসেছিল। হঠাৎ করেই তখন গুলি করার আওয়াজ আসে। একসাথে বেশ কয়েকটা গুলি বর্ষণ হয়ে যায়। সবাই তো যার যার জায়গা থেকে উঠে পড়েছে। মুহূর্তেই চারিদিকে গন্ডগোল লেগে গেল। সবাই নিজ নিজ জায়গা থেকে উঠে দৌড়ে চলে আসছে। বাইরে যে গার্ডরা ছিল তারা এসে আয়রাতকে সাপোর্ট দিতে শুরু করে।
পুলিশ অফিসাররাও দ্রুত ভেতরে এসে পড়ে। আয়রাত সেখান থেকে চলে আসে তনয়াকে নিয়ে। যেই না বাইরের রাস্তা দিয়ে যেতে ধরবে তখনই একজন লোক মুখে কালো মাস্ক পরে আয়রাতের সামনে আসে। হাতে গান নিয়ে আয়রাতের দিকে তাক করে রয়েছে। আয়রাত আস্তে করে তনয়ার হাতটা ছেড়ে দেয়। তনয়া ভয় পেয়ে দাঁড়িয়ে আছে আর আয়রাতের সামনে থাকা লোকটি আস্তে আস্তে করে তার ট্রিগারে চাপ দিচ্ছে। লোকটি যেই না শুট করতে যাবে তার সাথে সাথে আয়রাত কিছু নিচে ঝুঁকে পড়ে। পায়ে পড়ে থাকা শুয়ের সাইড থেকে একদম চিকচিক ধারালো একটা ছুরি বের করে চোখের পলকে গিয়ে লোকটার গলায় এক ঘা বসিয়ে দেয়। খুব দ্রুত করেছে কাজটা আয়রাত। সামনে থাকা লোকটি আর কিছু করতে পারল না। একদম তার শ্বাসনালী বরাবর গিয়ে লেগেছে চাকুটা। শরীরটা নিস্তেজ হয়ে নেতিয়ে পড়ে যায়। তনয় ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। তখন আয়রাত তাকে নিয়ে দ্রুত বের হয়ে পড়ে বাইরে এসে সোজা গাড়িতে বসে পড়ে। তখন রাশেদ এসে আয়রাতের গাড়ির জানালার কাছে দাঁড়ায়। রাশেদ, সবকটাকে আটকাও, একটাও যেন বাদ না যায়, সবগুলোকে ধরে আনো। জি ম্যাম, আপনি যান। আয়রাত গাড়ি ড্রাইভ করা শুরু করে দিল। তার পাশেই তনয়া। তনয়াকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়রাত বলে উঠল, আরে এভাবে তাকিয়ে আছিস কেন? এখন বুঝলাম যে তুই সবসময় উঁচু শু পরে থাকিস কেন থাকি? এই যে এই সব চাকুটাকু লুকানোর জন্য আর কি। আয়রাত গিয়ে তনয়াকে তার বাসার সামনে ড্রপ করে দিয়ে এসে পড়ে। তখন প্রায় রাতের সময়। 22 তলা একটা বিল্ডিং এর তার 21 তলার কোনো একটা রুমে আয়রাত বসে বসে ম্যাগাজিন পড়ছে। তার পাশে থাকা একটা রুমেই কতগুলো মানুষকে কুকুরের মতো করে পেটানো হচ্ছে। বাকি সবগুলো আধামরা। আর এগুলোর যে মাস্টার মাইন্ড ছিল তাকেও তুলে আনা হয়েছে। আর এরাই তখন মানুষ ভর্তি শোতে গুলি চালিয়েছিল। আয়রাত তার এক হাত কপালের পাশে ঠেকিয়ে ম্যাগাজিনের দিকে চোখ দিয়ে রেখেছে। আর পাশের রুমটা থেকে মানুষের আত্মচিৎকার ভেসে আসছে। এই চিল্লাপাল্লা আর যেন আয়রাতের ভালো ঠেকছে না। তাই সে তার সামনে টেবিলের উপর রাখা রিভলভারটা নিয়ে সোজা ওই রুমে চলে যায়। গার্ডরা আয়রাতকে দেখে সাইডে সরে যায়। আর আয়রাত গিয়ে কোনো প্রকার কোনো কথা না বলে ধাই ধাই করে যতগুলো বুলেট ছিল সব কটাকে বুকে শ্যুট করে দেয়। ক্ষতবিক্ষত হয়ে যায় তার বুকটা। নিঃশব্দে রুমে লোকটার নির্থর দেহ নিচে লুটিয়ে পড়ার আওয়াজটা কানে এসে লাগে। ম্যাম, মারলেন কেন? রাশেদ বলল, কারণ ভালো কথার মানুষ না এই যে টর্চারগুলো করা হয়েছে বলার হলে এতক্ষণ সব কিছু বলিয়ে দিত। যেহেতু বলবেই না তাহলে মরে। বাকি যারা বেঁচে আছে তাদের দ্রুত হসপিটালে অ্যাডমিট করো। আর এর লাশ এমন জায়গায় ফেলে রেখে এসো যেন কাকপক্ষী অবধি টের না পায়, ওকে? জি ম্যাম। এই বলে আয়রাত মুখে মাস্কটা পরে বের হয়ে পড়ে। বাইরে এসে লিফটে উঠে পড়ে। তারপর একদম বাইরে এসে গাড়ি করে বাড়ি চলে যায়। বাড়ি যেতেই আবার অয়নের ফোন আসে আয়রাতের কাছে। হ্যালো বৌমনি, ঠিক আছো তুমি? হ্যাঁ, আমার আবার কি হবে? রাশেদ কাছ থেকে জানতে পারলাম অ্যাওয়ার্ড শোতে নাকি গুলি চালানো হয়েছে। হ্যাঁ, কয়েকটা। কে করেছে এসব জানতে পেরেছ? অয়ন বলল। আয়রাত বলল, পরপারেও পাঠিয়ে দিয়েছি। এখন কোথায় তুমি? এই তো সবেমাত্র বাসায় আসলাম। আর ভাইয়া, প্লিজ দাদি যাতে এইসব কিছুই না জানতে পারে সেই দিকে খেয়াল রাখবে, নয়তো আমার চিন্তা করবে। আয়রাত বলল। অয়ন বলল, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। আয়রাতের ভেতর যেতেই রনিত দৌড়ে আসে। আয়রাতেও তাকে কোলে তুলে নেয়, অবশ্য খুব কষ্টে। অ্যাওয়ার্ড পেয়েছো? হ্যাঁ পেলাম। কেন পেলে? নিজেও জানি না কেন যে দিল ওরা আমাকে। ও হ্যাঁ, মনে পড়েছে, ওরা আমাকে বলল যে এটা গিয়ে বাসায় রনিতকে দিয়ে দিতে। এটা আমার তাহলে? হ্যাঁ, রনিত দুধ খেয়ে যা, ইলা বলে উঠল। আয়রাত বলল, তুই এখনো দুধ খাসনি? রনিত কিছু না বলে শুধু তার মাথা দুই পাশে নাড়ায়, অর্থাৎ না। জলদি যা, দুধ খেয়ে আয়। রনিত ইলার সামনে বসলে ইলা রনিতের দিকে দুধ এগিয়ে দেয়। আর আয়রাত ধপ করে সোফাতে বসে পড়ে, হুডিটা খুলে ফেলে। ইলা বলল, অনেক ক্লান্ত হয়ে গিয়েছিস তাই না? না তেমন কিছু না। কি হয়েছে, মন খারাপ? না আসলে মন খারাপ না, তবে ভালো লাগছে না। কেন? আজ এই অ্যাওয়ার্ডটা
আব্রাহাম পেত। আব্রাহাম পেল বা তুই পেলি, সেটা একই তো কথা নাকি? হুম। জানিস, আমি না মাঝে মাঝে তোর আগের ছবিগুলো দেখি। আয়রাত বলল, কেন বলো তো? আগে তুই জামা পরতি, মাঝে মাঝে শাড়ি পরতি, কিন্তু এখন তো এত স্মার্ট স্মার্ট ড্রেস পরিস। আগে যা ইচ্ছে খেতি, আর এখন লাস্ট কবে তুই এই ফুচকা আইসক্রিম খেয়েছিলি, তোর মনে আছে কি? অনেক পাল্টে গিয়েছিস তুই। আগে যারা তোকে চিনতো, ওদের যদি না বলা হয় যে এই আয়রাত, তাহলে ওরা তোকে ধরতেই পারবে না। রিল্যাক্স দাদি, প্লাস্টিক সার্জারি করাইনি আমি, শুধু একটু বেশভূষা চেঞ্জ এনেছি, এই যা। কাল কি মনে আছে তো? আয়রাত চোখ তুলে তার দাদির দিকে তাকায়। আমি কি করে ভুলতে পারি? উপরে যা, ফ্রেশ হ। হুম। আয়রাত উপরে চলে যায়। উপরে গিয়ে নিজে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ফেলে। আয়রাতের হঠাৎ মনে পড়ে ইলার কথা। আসলে অনেক দিন হয়েছে আয়রাত আগের মতো আর গোল জামা বা শাড়ি পরে না। আয়রাত কারবার থেকে একটা সাদা ধবধবে জামা বের করে পরে নেয়। আয়রাত গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। আগের মতো লাগছে তাকে দেখতে। আয়রাতের কেন জানি মনে হতে লাগলো যে এই হয়তো তার আব্রাহাম তাকে এসে জড়িয়ে ধরবে, কিন্তু এটা একটা স্বপ্নের মতোই। আয়রাত ঘড়ির দিকে তাকায়, দেখে 12টা বাজার আর মাত্র 20 মিনিট বাকি। তখনই আয়রাত নিচে চলে যায়। ইলা হয়তো এখন মেডিসিন নিয়ে ঘুমাচ্ছে, তাই আয়রাত নিচে নেমেছে। নয়তো এই জামাগুলো পরে আয়রাত আর কখনো না নিচে নেমেছে আর না নামতো। আয়রাত তার গুটি সুটি পায়ে কিচেন চলে যায়। কিচেনে যেতে দেখে একটা কেককে কাচের ঢাক ঢাকুন দিয়ে ঢেকে রাখা হয়েছে। আসলে কেকটা আয়রাত নিজেই বানিয়েছে, শুধু স্টাফদের বলে সেখানে রেখেছিল। যাই হোক, আয়রাত খুব সাবধানে কেকটা নিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আয়রাত কেকটা বেডের উপরে রেখে হাতে চকলেট র্যাপার আনে। তারপর তা দিয়ে কেকের উপর নাম লিখে দেয়। ছোট্ট ছোট্ট বেশ কয়েকটা মোমবাতি লাগানো হয়েছে। আয়রাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে আর মাত্র 1 মিনিট বাকি 12টা বাজার। সে খুব সাবধানে বিছানা থেকে নেমে গিয়ে রুমের লাইট অফ করে দেয়। আর তার সাথে সাথে বিছানা সহ সারা ঘরে ছোট ছোট মরিচ বাতির মতো সাদা নেভি ব্লু কালারের বাতি জ্বলে ওঠে। দেখতে ভারী সুন্দর লাগছে। আয়রাত গিয়ে কেকের সামনে বসে পড়ে। টিক টিক আওয়াজ করে 12টা বেজে গেল। আয়রাত মুখে আপনা আপনি হাসি ফুটে উঠেছে। আয়রাত আস্তে আস্তে হাততালি দিয়ে বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ অ্যান্ড মি। আয়রাতের চোখের পানিগুলো চিকচিক করছে আর মুছে ফুটে উঠেছে গাঢ় হাসির রেখা। আজ 5 সেপ্টেম্বর, আর অবাকের বিষয় হলো এটা সে আজ আব্রাহামের সাথে সাথে আয়রাতের বার্থডে। অর্থাৎ আব্রাহাম আর আয়রাতের বার্থডে একটাই। গত বছরগুলো ধরে এমনই হয়ে আসছে। আয়রাত নিজের বার্থডে একা কখনো সেলিব্রেট করে না, দুজনে একসাথে। এমনকি আয়রাত তো এটাই ভুলে যায় যে এই দিনটাতে তার নিজেরও বার্থডে। সে শুধু আব্রাহামের কথা মনে রাখে। আয়রাত চোখে অশ্রু, মুখে হাসি নিয়ে একা একা কেক কাটে। সামনে আব্রাহাম আর তার একটা ছবি আছে। হ্যাপি বার্থডে জামাইজান, আজ আপনার বার্থডে। ঘুরে ঘুরে আবার এই দিনটা এসে গেল, তাই না? আপনি জানেন আমি আপনাকে কত কত মিস করি। আপনি তো মিস করেন না আমি জানি। খুব ইচ্ছে করছিল শাড়ি পরার, কিন্তু পরিনি, পারি না তো তাই। আচ্ছা, আপনি এখন কি করছেন? আপনার কি মনে আছে যে আজ আপনার সাথে সাথে আমারও জন্মদিন? আচ্ছা ছাড়ুন, বলুন কি গিফট লাগবে? আচ্ছা দাঁড়ান, আমার কাছে একটা জিনিস আছে আপনার জন্য। এই বলে আয়রাত নেমে গিয়ে কার্বার থেকে একটা বক্স বের করে আনে। তারপর সেটা খুলে বসে। ওটার ভিতরে একটা ব্ল্যাক ওয়াচ, একটা ওয়ালেট, একটা পারফিউম, একটা কালো পাঞ্জাবি, হ্যাঁ, আর একটা রিভলভারও। এগুলো আমি আপনার জন্য কিনেছি। জানি গিফটটা খুব বেশি সিম্পল, কিন্তু আমি নিয়েছি। এবার আমার গিফট দেন। আয়রাত এটা বলে আব্রাহামের ছবির দিকে তাকায়। গিফট না হলেও অনেক বড় সড়ো একটা ঝটকা আমার
ঠিকই দিয়েছেন আপনি 2 বছর আগে, যেটা মরার আগ পর্যন্ত ভুল সম্ভব না আমার পক্ষে। আব্রাহাম, চলে যাওয়াটা কি খুব বেশি দরকার ছিল? আয়রাত মায়াভরা দৃষ্টিতে আব্রাহামের দিকে তাকায়। আয়রাত হেসে দেয় আর তখনই টুপ টুপ করে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। এটা নতুন কিছু না, এভাবে কেটে আসছে আয়রাতের দিনগুলো। আর তাদের দুজনের বার্থডে দিন তো যেন পুরনো ঘাগুলো আবার তরতাজা করে দেওয়ার জন্য আসে। আয়রাত এভাবে আব্রাহামের সাথে কথা বলে একা একাই। সকালে আয়রাত সিঁড়ি বেয়ে নিচে নামছে আর হাতে ঘড়ি পড়ছে। তবে আজ আয়রাতকে কেমন জানি একটু ভিন্ন রকমের লাগছে। কালো প্যান্ট, ভেতরে অ্যাশ কালারের শর্ট টপ আর উপরে ব্ল্যাক কালারের জ্যাকেট পরেছে। আয়রাতকে এত দ্রুত নিচে নামতে দেখে ইলা বলে উঠল, এসেছিস? হ্যাঁ, জলদি খেতে হবে। এখন তাড়াতাড়ি নাস্তা করে বস। না না, তা করার সময়ও নেই আমার কাছে, জলদি যেতে হবে। তনয়া ফোন করেছিল আগামী প্রজেক্ট নিয়ে নাকি মিটিং করতে হবে, তাই জলদি যাচ্ছি। কিছু তো খেয়ে যা। না না না, এখন খেতে বসলেই দেরি হয়ে যাবে, অফিসে খেয়ে নিব আমি। এখন যাই। রনি, টাটা। এই, হ্যাপি বার্থডে, কিছুটা জোরে বলল ইলা। হ্যাঁ হ্যাঁ, হ্যাপি বার্থডে। আর আসার সময় চকলেট, রনিত বলে উঠল। আয়রাত বলল, আচ্ছা। আয়রাত এই বলেই বের হয়ে পড়ে গাড়ি নিয়ে। তবে অফিসে যেতেই আয়রাত অবাক, কেননা সব স্টাফরা যার যার মতো কাজ করছে, কিন্তু তনয়া তাকে বলেছিল যে সবাই নাকি কনফারেন্স রুমে। সে যাই হোক, আয়রাত তার কেবিনে চলে যায়। তখনই রোদেলা আসে আর তার সাথে তনয়া নিজেও। ভেতরে কি আসবো ম্যাডাম? তনয় বলল। আয়রাত বলল, আয় এদিকে, তোর কানের বোটা ছিঁড়ে এদিকে আয়। যা বাবা, আমি আবার কি করলাম? সকালে ফোন করে কি বলেছিস আমাকে? সবাই কনফারেন্স রুমে, তাই না? এই তোর মিটিং? আরে ছাড় না। বাই দ্য ওয়ে, হ্যাপি বার্থডে। হয়েছে। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। তনয় বলল, চল। কোথায়? শোন, একটা কনসার্ট আছে বুঝলি, মানে কি যে বলবো, আমি এত সুন্দর, সেটা অনেক জমজমাট আর বিশাল বড়সড় করে হবে। হাজার হাজার মানুষ আসবে সেখানে। আমার তো আর তর সইছে না। চল আমরাও যাই। অফিস রেখে এই সকাল সকাল কনসার্টে যাব আমি? আরে না, এখন না, রাতে, মানে অফিস শেষ করেই আমরা বের হব আর কি। তবে আমরা কিন্তু যাবই, অনেক মজা হবে আর সবাই সেখানে যাওয়ার জন্য জাস্ট পাগল হয়ে পড়েছে। ওকে ফাইন, যাব, বাট আগে কাজের কাজ করতে দে। আর তুই যা, এই ফাইলগুলো নে, সব করে দে। কি এতগুলো ফাইল? তুই কি চাস তোর কোম্পানির সাথে আমি কাজ ছেড়ে দিই? তনয় বলল, এই না না না, তাহলে এগুলো নিয়ে যা। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি এগুলো কমপ্লিট করবি তত তাড়াতাড়ি আমরা বাইরে যাব, বুঝলি? আচ্ছা। দেখতে দেখতে সময় পার হয়ে গেল। এর মধ্যে আয়রাত বিকেলের দিকে রাশেদের সাথে অনাথ অনাথ আশ্রমে গিয়েছিল। সেখানে গিয়ে সব বাচ্চাদের অনেক কিছু দিয়েছে। এই কাজটা আয়রাত প্রতিবারই করে। তারপর আবার বিকেলে শেষ সময় আয়রাত অফিসে আসে। আর অফিসে আসতেই তনয় ঝাপটে ধরে তাকে। এই কোথায় ছিলি? তুই জানিস না আমি প্রতি বছর এই দিনে এই সময় কোথায় থাকি? ও সরি সরি, মাই মিস্টেক। আচ্ছা এখন চল যাই। না গেলে হয় না কনসার্টে? এটা তো কথা ছিল না আমাদের। আচ্ছা, খানিক পর যাচ্ছি। গার্ডদের নিতে হবে সাথে। সে তুই যাকে ইচ্ছে তাকে নে। একটা সময় আয়রাত আর তনয়া চলে গেল কনসার্টে। আয়রাত একদম হুডি পরে মুখে মাস্ক লাগিয়ে এসেছে, কেননা এখানে কেউ তাকে দেখে ফেললে আরেক ঝামেলা বাঁধবে, কারণ সে এমন সাধারণ পাবলিক প্লেসে বের হয় না বেশি একটা। যাই হোক, এখানে অনেক মানুষ, সবার চোখে মুখে উল্লাসে তীব্র ছাপ। আয়রাতের চারিপাশে গার্ডরা আছে, কিন্তু কিছুটা দূরত্ব মেনটেন করে যেন কেউ না বুঝে। কনসার্টের এক পর্যায়ে এসে সবার মাঝে যেন আরও হইচই শুরু হয়ে গেল। আর তনয়া এগুলো বেশ এনজয় করলো। এখন আয়রাতের এগুলো কেমন যেন বিরক্ত লাগছে।